হাই বেবিস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য ফুল লাভ স্টোরি পার্ট 2 নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। গত পর্বে আমরা দেখেছিলাম যে জমিদার বাড়িতে একটা নতুন ছেলে কাজে আসবে, আর তা নিয়ে জিম্নের ভাই আর জিম্নের ফ্রেন্ড কথা বলছিল। আর এই পর্বতে পরবর্তীতে কি হয়। জিমিন ফজরের নামাজ শেষ করে মাত্রই সামনের বারান্দায় বই নিয়ে পড়তে বসেছিল, আর তখনই ঝড়ের বেগে তার ভাই হাজির হয়। কিরে, তোর নামাজ পড়ে আসতে এত সময় লাগলো? যা, এখন বই নিয়ে সেখানে পড়তে বস। ফাঁকিবাজ একটা, কাল রাতে তুই পড়তে বসিস নি। আপা, তুইও না সারাদিন খেলে পর 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 করতে থাকিস, সাথে পরে কি হবে রে? তুই আমার কথা শোন। আমি আসার সময় তারা দেখেছি জানিস? না বললে কিভাবে জানবো? ও হ, সুন্দর বাইরে দেখছি। ইয়া, কি সুন্দর আপা, জানোস না? এই সুন্দর ভাইটা আবার কে? আচ্ছা, তুই কোথা থেকে ভাই জাগাস বলতো আমাকে? আরে দূর আপা, সত্যি কইতাছি, ভাইয়াটা না অনেক সুন্দর। হ্যাঁ বুঝলাম, কিন্তু কে এসে? আরে রানী আপা যে কাল কইলো না যে হেগো ভাইটাটা পোলাইব কাম করতে, এই পোলা। আমি যখন নামাজ পড়তে গেছি তখন দেখছি। হ্যাঁ, আচ্ছা তুই কি করে বুঝলি যে এটা উনি? অনেক কইছে। বুঝলাম, কিন্তু ইয়ঞ্জন আমার একটা কথা বলে যে ভালোর মাঝে খারাপও আছে, তাই সবার সাথে তেমন মিশতে নেই। মাথায় রাখিস, সব মানুষ কিন্তু ভালো হয় না। কি রে, দুই ভাই বোনে কি এমন কথা বলছিস পড়া বাদ দিয়ে? কিছু না আম্মা। বেলা যখন ঠিক 10টা, জিমিন তখন সামনের বারান্দায় বসে হাতের কাজ করছিল, আর ইয়ঞ্জনের পাশে বসেছিল। ঠিক তখনই বাড়িতে একটা অন্য পুরুষের আগমন হয়। বাড়ির ভেতর পর পুরুষের আগমন ঘটেছে, এটা জিমিন না বুঝতে পারলেও ইয়ঞ্জন বেশ ভালোই বুঝতে পারে। ইয়ঞ্জন যখন উঠোনে থাকা লোকটির দিকে তাকায়, তখন তার দৃষ্টি ছিল তার বোনের দিকে। যে নজরটা ইয়ঞ্জনের খুব একটা পছন্দ হয়নি। আমাদের কাম কি আবার ঘরের ভিতরে যাবি? কেন, কি হয়েছে? বাড়িতে একটা স্যামরা এসে তোর দিকে কেমন করে জানি তাকিয়ে রয়েছে, মোর একদম ভালো লাগতেছে না। আগে বলবি তো কথাটা। জিমিন বড় করে মাথায় ঘোমটা দিয়ে ঘরের ভেতরে চলে যায়, আর ইয়ঞ্জন এসে দরজার সামনে দাঁড়ায়। আম্মা, লামু কাকির পোলা আইছে। ইয়ঞ্জনের কথা শুনে জিন রান্নাঘর থেকে বাইরে আসে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম ছিল রাহাত, আর ওর মার নাম লামিয়া, কিন্তু সে গ্রামের সবাই তাকে লামু বলেই ডাকে। কাকি, আম্মা লাউ নিতে পাঠাইছে। ও আচ্ছা, তুমি আমার সাথে এসো। ইয়ঞ্জন, তুমি যাও আম্মা, আপা ঘরের ভিতরে আছে। ইয়ঞ্জন তার মার না বলা কথা বুঝতে পেরেছে, এটা দেখে জিন একটু মুচকি হাসে আর বাড়ির পেছনে চলে যায়। বাড়ির পেছনে অনেক ধরনের গাছ আছে, মূলত গাছগুলো জিমিনের ইয়ঞ্জন লাগিয়েছে। কোন পরিবার যে মাইয়া মানুষরা এমন লুকায় রাখে কে জানে বাবা। এই গ্রামে তোর কত মাইয়া মানুষ আছে, কই কখনো তো কাউরে দেখিনি। খালি হ্যাঁ করেই দেখলাম, মেয়েটার সবসময় লুকায় রাখে, একটু দেখতেও দেয় না। লাউ নেওয়া শেষ হয়ে গেলে জিন আর রাহাত বাড়ির সামনে চলে আসে। রাহাত বাড়ি থেকে চলে যাবে, কিন্তু তার আগে সে পিছন ফিরে তাকায়, দেখে আগের মতনই ইয়ঞ্জন দরজার সামনে হাত দুটো ছড়িয়ে দাঁড়িয়ে আছে। কি ভাই, লাউ নেওয়া হয়েছে না? এখন যান কা, দাঁড়ায় থাকেন না, জালিয়া দাঁড়ায় আছেন। হ্যাঁ, আমি বাইরেকে দেবো না। জিমিন ইয়ঞ্জনের এই কথা শুনে হেসে দেয়, কারণ জিমিন ওর পাশে পর্দার আড়ালেই দাঁড়িয়েছিল। ইয়ঞ্জন, জানিস, তোকে দেখলে না আমার মাঝে মাঝে মনে হয় আমি তোর বড় না, তুই আমার বড়। তোমার দেখার হাল লিখেছি যে আমি বড়ই, তাহলে হ, আমি তোমার বড়। জানো আপা, আমার আব্বা সবসময় তোমার নিয়ে টেনশন করে। আমি জানি, আমি শুনছি, আব্বা আমার এটা কইছে যে তোমার যেন আমি সবসময় দেখে রাখি। তোমার লয়ে যে আমার অনেক চিন্তা, আমি এই চিন্তা দূর করে দিতে চাই আপা। জিমিন, মা একটু যেয়ে দেখ না তোর ভাইটা কোথায় গেল। সেই দুপুরে খাবার খেয়ে বের হয়েছে, এখনো আসার নাম নেই ছেলেটার। বিকেল হয়ে গেল, একটু পর সন্ধ্যা হবে। আম্মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দেখতেছি ও কই গেছে। জিমিন মাথায় বড়সড় একটা ঘুমটা টেনে বাড়ির বাইরে চলে আসে ইয়ঞ্জনকে খোঁজার জন্য। বিকেল হওয়ার সুবাদে বাড়ির বাইরে অনেকেই ছিল। জিমিন রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু মানুষজন নানাভাবে নানা রকমের জিমিনের দিকে তাকিয়েছিল। সচরাচর জিমিনকে বাড়ির বাইরে দেখা যায় না, বিশেষ কারণ ছাড়া। তাও যদি দেখা যায় তাহলে তার সাথে বাবা, মা আর না হলে ভাই থাকবে।
থাকবেই। আর কিন্তু আজ সে একা বের হয়েছে, তার জন্য অনেক রকমের ছেলেরাও অনেক খারাপ দৃষ্টিতে জিমিনকে দেখছিল, যাতে জিমিনের একটু অস্বস্তিকর বোধ হয়, কারণ সে মানুষের কোলাহল তেমন একটা পছন্দ করে না। হঠাৎ করেই আকাশটা কেমন যেন কালো হয়ে গেল। মনে হয় মেঘ মামারাও পছন্দ করেনি জিমিনের এইভাবে বাইরে আসাটা। তারাও হয়তো আর পছন্দ করেনি কিছু খারাপ মানুষের খারাপ দৃষ্টি জিমিনের ওপর পড়ুক, সেটা হয়তো বা মেঘ মামারা চায় না। তাই তো চারিদিকটা অন্ধকার করে দিল যেন এই জিমিনটাকে কেউ না দেখে। জিমিন সোজা কিছু দূর যেতে মাঠে যেয়ে দেখে তার ভাই সেখানেই আছে। সুন্দর ভাই, ও সুন্দর ভাই। তুমি কি আমাকে বলছো? হ্যাঁ, আপনার কম না তো আর কারে কম? এখানে কি আর কেউ আছে? আচ্ছা, আমার নাম তো সুন্দর ভাই না, তাহলে তুমি আমাকে সুন্দর ভাই কেন বলছো? কারণ আপনি অনেক সুন্দর, আর আমি তো আপনার নাম জানি না, এর তো আমি আপনার নাম সুন্দর ভাই দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং এখন আমার নামটা জেনে নাও। আমার নাম হচ্ছে জাংকুক, তুমি বরং আমাকে জাংকুক ভাই বলেই ডেকো। না না, আমি আপনার সুন্দর ভাইকে এই ডাকবো, ঠিক আছে? আচ্ছা, তোমার যেটা ইচ্ছে তাই দেখো। তুমি তো আমার নামটা জেনে নিলে, কিন্তু আমি তো তোমার নাম এখনো জানিনি। নাম কি তোমার? আমার নাম ইয়ঞ্জন। ও, সুন্দর নাম। আচ্ছা তাহলে এখন আমি আসি। তুমি এখনই যাইবা না? একটু পরে যাও না, আমার লাগে একটু খেলো। এখন খেলার সময় নেই বাবু। দেখো, আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়বে। আর আমি তো জমিদার বাড়িতে কাজ করি, বলো এখন যদি এই বৃষ্টি পড়ে আমি যদি কাজে না যাই তাহলে কি করে হবে? ওনারা আবার ধান রেখেছে উঠানে, সেই ধানগুলো বুঝে উঠাতে হবে আমাকে, তাই না? তুমি বরং একটা কাজ করো, একদিন জমিদার বাড়ি যাইও, আমি তখন তোমার সাথে খেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি না রানিয়া পারে কইও আমার লিখে জানি কিছু দেয়। রানিয়া পাকে? এমা, তুমি রানিয়া পারে চিনো না? ওই বাড়ির মাইয়া গো মাইয়া, খুব বালা। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। উফ, এই ছেলেটা আবার এতক্ষণ যাবত কার সাথে কথা বলছে? ওকে না আর পারা যায় না, আমাকে বলে একটা ব্যবস্থা করতে হবে। সারা গ্রামে সম্পর্ক বানিয়ে রেখেছে। জিমিন ঘুমটা এড়ালে একবার চেষ্টা করে ছেলেটাকে দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে তখন ছেলেটাকে দেখতে পারে না। সুন্দর ভাই, আমি আর জায়গা, আমার আপাই আইছে, বড্ড রাগ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। কিরে আপা, তুই এনে কতক্ষণ আইছো? যতক্ষণ তুই এই লোকটার সাথে কথা বলছিলি ততক্ষণ আইছি ভাই। চল এখন। আর উনি কে ছিল বলতো? এত কথা কিসের তোর মানুষের সাথে? আরে তুই হ্যাঁ চেনো নাই? আরে হে তো সুন্দর ভাই, যার কথা তোরা কইছিলাম। ও আচ্ছা, আচ্ছা, সে কি এতই সুন্দর যে তুই সারাদিন শুধু সুন্দর ভাই করছিস আজকে? তাইলে আবার কি? হ্যাঁ, অনেক সুন্দর। জানোস, হ্যাঁ না, সুগা ভাইয়ের থেকেও বেশি সুন্দর। আমার এখন ইচ্ছা করতেছে তোর লাগে সুগা ভাইয়ের না হ্যাঁ বিয়ে দিই। ইয়ঞ্জন, একদম চুপ, আর বাসায় চল। ই আল্লাহ, বৃষ্টি শুরু হয়ে গেছে রে। ছোট আপা মনে হয় ভিজতেছে। আপা তুমিও না, দেরি করাই দিলে আমার। ইয়ঞ্জন যাস না। এই ছেলেটাকে নিয়ে কোথায় যাব? আম্মা যদি আজ জানতে পারে তাহলে কি হবে? আম্মা তো মনে হয় আজ শেষ করে দেবে ওকে। ইয়ঞ্জন, তুই কেউ কষ্ট দিতে চাস না, কিন্তু তাও তুই মানুষকে কষ্ট দিস। জিমিন বাড়ি থেকে রওনা দিচ্ছিল, ঠিক তখনই জিমিনের কানে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা কার সেটা জিমিন বুঝতে পারে। সকালে যে ছেলেটা লাউ নিতে এসেছিল তাদের বাড়ি, সেই ছেলে। জিমিন, একটাবার কি পিছন ফিরে দেখা যায় না? যদি দেখা যেত তাহলে সকালে আমার ভাই আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিত না। কি বলবেন বলুন? এই বৃষ্টির মধ্যে যদি মানুষ দেখে তাহলে খারাপ বলবে। তোমার এই ভাইয়ের কথা তো আর তুমি বলোই না, মাঝে মাঝে ইচ্ছে করে কি শালাকে সরিয়ে দিই। ওর জন্য তো ঠিক মতো তোমার সাথে কথাও বলতে পারি না, তোমাকে দেখতেও পারি না। শুনুন, কথাবার্তা সাবধানে বলবেন। আপনি যার নামে কথা বলছেন না, সে আমার ভাই হয়, ভুলে যাবেন না। আর আমার ভাইয়ের নামে আমার কাছে এমনি কথা বলবেন, সেটা আমি চুপচাপ শুনবো না, বুঝলেন? সাবধান করে দিচ্ছি, আমার ভাই বা আমার পরিবারের নামে বাজে কোনো কথা বলবেন না। কিন্তু কেন জিমিন? দেখো, এই গ্রামে আর অসংখ্য মেয়ে আছে, কিন্তু কেউ তোমার মতো না। কিন্তু কোনো মেয়েকে তোমার পরিবারের মতো ঘরে আটকে রাখে না, এটাই তো ভিন্নতা। এই গ্রামে অসংখ্য মেয়ে আছে, কিন্তু কেউ আমার মতো না। আর
আমিও তাদের মতো না। সব ফুল যদি একই হবে তাহলে মানুষ ভিন্ন ফুল কেন খোঁজে? জানেন তো সেটা। আর শুনুন, দয়া করে আমার সাথে এরকম কথা বলতে আসবেন না। আমি আপনাকে বলেছিলাম যে আমার সাথে কথা না বলতে, কিন্তু আপনি শোনেননি, বারবার কথা বলার চেষ্টা করেছেন। জিমিন, তোমার কথাগুলো না একদম ধারালো ছুরির মতো, যে ছুরিতে বারবার ক্ষত বিক্ষত হচ্ছে আমার বুক, ছিঁড়ে যাচ্ছে আমার বুক। তারপরে ওই ছুরিটা দিনে দিন গভীরে যাচ্ছে। যদি তাই হয় তাহলে আমি বলবো এই ছুরিটাকে বেশি দিন বহন করবেন না, কারণ ছুরি তো বেশি দিন বহন করতে নেই। আর এটা তো ধারালো ছুরি, হয়তো বা এই ধারালো ছুরির কারণেই আপনার জীবন সংশয় হলো। তখন কি হবে? না থাকবে জীবন আর না থাকবে ছুরি। তাই বলছি তাড়াতাড়ি বের করে ফেলুন। যদি কোনোদিনের ছুরির জন্য আমার মৃত্যু হয় তাহলে হোক না, ক্ষতি কিসের? আমি না হয় হাসি মুখে সেই মৃত্যুবরণ করব। এতটাও সহজ না জীবন দেওয়া, বুঝলেন?